কবি মজিদ মাহমুদের নজরুল জীবনভিত্তিক অমর উপন্যাস তুমি শুনিতে চেও না। ভিন্নধর্মী রচনাশৈলীতে পরিচিত তথ্যের বাইরে চরিত্রগুলোর সজীব উপস্থিতির মাধ্যমে এমন সব প্রমাণ সন্নিবেশিত হয়েছে যা উপেক্ষা করা অসম্ভব। কবি নজরুলের নিজস্ব বয়ানে লেখক তুলে এনেছেন কবি জীবনের এক অভূতপূর্ব আখ্যান। এটি ২০ পর্বে রচিত উপন্যাসের তৃতীয় পর্ব, বাঁশি সঙ্গীত হারা। এখন আমি শুধুই একটি দেহ। এর আগে যা বলেছি তা মূলত সেই দেহটাকে যেভাবে দাফন করা হয়েছিল তার কথা। একটি মৃতদেহ কিভাবে এতদিন মাটির উপরে অক্ষত থাকে, গলা পচা দুর্গন্ধ ছাড়া দিব্যি বয়ে বেড়ানো যায়, আমি তার প্রমাণ। হয়তো এটা ঠিক, আমি বলে দেহধারী যে মানুষটা পৃথিবীতে এসেছিল তার হয়তো জীবন বাসন হতে সময় লেগেছিল, কিন্তু যাকে নিয়ে এত কাণ্ড, এত কথা, আগ্রহের কেন্দ্রে থাকা সেই মানুষটার আগেই মৃত্যু ঘটেছিল। আমার সমাহিত দিনের প্রায় ৩৩ বছর আগে, ১৯৪২ সালের মে মাসের দিকে। সেই মানুষটির নাম নজরুল, কাজী নজরুল ইসলাম, যে আমার এই নশ্বর দেহকে ভর করেছিল। অন্য আর ৫ জন মানুষের জন্য যা হয়, আমার ক্ষেত্রে মোটেও তা হয়নি। আমি ৭৭ বছর অবধি বেঁচেছিলাম। আমার জীবন থেকে মাত্র ২০-২২ বছর তুলে নিলে বাকি ৫-৬ দশকের দেহধারী জীবনকে নজরুলের জীবন না বললেও অসুবিধা নেই। আমার জন্মের প্রথম ২ দশক কারো পক্ষে এসব ভাবা সম্ভব হয়নি, কারো বেলায় তা ভাবা সম্ভব হয় না। কে জানত নজরুল বলে যে কবিকে মানুষ ভালোবাসে সে একদিন এতটা বিশিষ্ট হয়ে উঠবে, রবীন্দ্রনাথের নামের সঙ্গে যার নাম উচ্চারণ হবে। কবিগুরুর নোবেল প্রাপ্তির প্রায় ১ দশক পরে আমার সাহিত্যে আগমন। আমাদের পার্থক্য কেবল সময়ের না, শ্রেণীরও। ইংরেজ শাসনে বাঙালি মুসলমান আর আমার ভাগ্য একই রজ্জুতে বাঁধা ছিল। কখনো এসব নিয়ে তর্কও হয়। কেউ আমায় হিন্দু মুসলিম মিলনের দূত মনে করে, কেউ মানবতার কবি বলে সম্মান করে। যার বাণী একদিন সত্যিই এই বিস্ময়লোক থেকে এসেছিল আমার কাছে, এই কি সেই কবি? মাত্র ২ দশক সেই সৃষ্টিশীল নজরুল আমার এই নশ্বর দেহ আঁকড়ে ছিল। অথচ কবি নজরুলের অবসান হলেও আমাকে অনেক দিন সেই বিস্ময় তরুণের স্মৃতি বহন করে চলতে হয়েছে। বিশেষ করে নজরুল প্রতিভার ভক্তরা আমার এই দেহটিকেও সেই মর্যাদা দিয়েছে। সেদিনের তারিখটি ঠিক মনে নেই। আগেই বলেছি, ৪২ সালের জুলাই মাসের কোনো একদিন আমি সকাল সকাল রেডিওতে চলে এসেছি। যদিও প্রায় প্রতিদিনই রেডিওতে আমায় আসতে হয়। নিয়মিত কিছু অনুষ্ঠান পরিচালনা ছাড়াও নিজেকে সরাসরি কিছু অনুষ্ঠানে যুক্ত রাখতে হয়। এটি আমার চাকরিও বটে। রেডিওতে যেদিন অনুষ্ঠান থাকে, বিশেষ করে যেদিন আমার কণ্ঠ শোনা যায়, সেদিন দুলি ও আমার শাশুড়ি রেডিওর সামনে বসে অপেক্ষা করতে থাকে। সানি আর নিনি তখন কেবল স্কুলে যেতে শুরু করেছে। ওরাও কখনো কখনো মায়ের বিছানায় বসে রেডিওতে আমার গান, কবিতা, কথিকার জন্য অপেক্ষা করে। প্রমিলন নিশ্চল জীবনে তখন রেডিও ওর নিত্যসঙ্গী। আমার কথা, গান, কবিতা শোনা ওর একমাত্র বিনোদন। ছেলে দুটিকে ওর মায়ের স্থবরতা আরও কাছে নিয়ে এসেছে। যদিও বাসার কাজের সহায়তা করার জন্য ২ জন লোক আছে, তবু আমার শাশুড়ি গিরিবালা দেবী না থাকলে কি যে হতো। দুলি যখন সুস্থ ছিল তখনও ঘরকন্নার বিষয়ে ওর খুব একটা জড়িত হতে হতো না। বিধবা মায়ের একমাত্র সন্তান আশালতা দেবী ওরফে দোলন, তার একমাত্র নয়নের মণি, যক্ষের ধন, তার গায়ে সামান্য আগুনের আঁচ লাগুক সেটিও তিনি চাইতেন না। এসব আমাদের জন্য ভালোই হয়েছিল। আমারও মা ছিল না। নতুন বধূর জন্য পারিবারিক যে পরিবেশ দরকার হয় সেটি আমার শাশুড়ি দুলির মা নিজেই তাকে দিয়েছিল। আমার শাশুড়ি আমার মায়ের অভাবও কিছুটা পূরণ করেছিল। যদিও সংসারে তার অতিরিক্ত সক্রিয়তা আমাদের দাম্পত্য জীবনেও কিছু বাধা হয়ে থাকতে পারে, তবে মন্দের চেয়ে ভালোর পাল্লাই ছিল ভারী। সেদিনের কষ্ট আমি এখনও ভুলতে পারিনি, সঙ্গে কিছুটা লজ্জাও। রানু সোম এসেছিল আমাদের মসজিদ বাড়ি স্ট্রিটের বাসায়। সঙ্গে ওর মা সরজুবালায় সোমও এসেছিলেন। নলিনীর বাসা থেকে আমি ওদের স্টেশনে পৌঁছে দিচ্ছিলাম। নলিনী মানে নলিনাকান্ত সরকার। ওরা ঢাকায় এলে আমি তাদের নিজের বাসায় না নিয়ে নলিনীর বাসায় নিয়ে যেতাম। একসময় সপরিবারে আমিও কিছুদিন নলিনীর বাসায় ছিলাম। আমার কনিষ্ঠ পুত্র নিনি ওর বাসাতেই জন্ম নিয়েছিল। নলিনীর কাছেও রানু গান শিখেছিল। নলিনী বয়সে কিছুটা আমার চেয়ে বড় হলেও আমরা অবিচ্ছেদ্য আত্মার বন্ধু ছিলাম। নলিনীর কাছে আমার ঋণ অনেক।
ওর আগ্রহে আমি বেতারে যুক্ত হয়েছি ও বেতার জিজ্ঞাসার সম্পাদনার দায়িত্বে ছিল। কিছুদিন আগেও ওই আমার গানের প্রথম স্বরলিপি সুরমুকুর প্রকাশ করেছিল। সময়মতো নলিনীকে নিয়ে আরও অনেক কথা বলা যাবে। শুধু এতটুকু বলে রাখি, নলিনীর কণ্ঠে হাসির গানে জুড়ি ছিল না। রানুও খুব গুণবতী মেয়ে। কেবল সঙ্গীত শিল্প নয়, সাহিত্যিক হিসেবেও তার খুব নাম হয়েছিল। দিলীপ, হিমাংশু, এমনকি কবিগুরুও তাকে কিছু গানের তালিম দিয়েছিলেন। তখনও রানু প্রতিভা বসুতে পরিণত হয়নি। বুদ্ধদেব বসুর সঙ্গে বিয়ের পরে রানু সোম স্বামীর পদবি ধারণ করে। বুদ্ধদেব রানু সোম, উমা মৈত্র ওরফে নোটন। ওদের ঢাকার বনগা জীবন নিয়ে একটা মজাদার উপন্যাসও লেখে। এসবই তার বিয়ের আগের ঘটনা। সেখানে দিলদার নওরোজ নামে আমার আদলে বেশ একটি চরিত্র এঁকেছে। রানুর মায়ের হাবভাব বুঝতে পারতাম। ওরা আমার বাসায় যেতে চায়, প্রমীলার সঙ্গে পরিচিত হতে চায়, কিন্তু আমি তো সহজে কাউকে নিজের বাসায় আনতে চাইতাম না। আমার সঙ্গে যারা মিশতেন তাদের ধর্ম, কর্ম, জাতপাত, ছোঁয়াছুঁয়ির ব্যাপার তত প্রকট ছিল না। ওদের মধ্যে নারী পুরুষ সকলেই ছিল। আমার শাশুড়ি ছিলেন আচার নিষ্ঠা বিধবা। আমার প্রতি তার ভালোবাসার কমতি না থাকলেও তিনি তার নিজের জগতের মানুষ। সংসারে বাস করলেও মা মুরগির মতো, ছানাদের মতো নিজ কন্যাকে আগলে রাখা এবং ধর্মাচার পালন ছিল তার অবলম্বন। আমার নিজের সংসারেও এই অবস্থা খুব একটা পরিবর্তন হয়নি। আমার শাশুড়ি ছিল বাঁচিয়ে স্ত্রীর অধিকার। আমি চাচ্ছিলাম না রানু ও তার মা আমার বাসায় আসুক। চলাচলের রাস্তায় পড়ে বলে একটি জরুরি কাজে বাসায় ঢুকতে হয়েছিল। রানুর মাই বললেন, এটি আপনার বাড়ি? আমি বললাম, হ্যাঁ। রানুর মা বললেন, চলুন না, আমরা যাই আপনার সঙ্গে, আপনার স্ত্রীর সঙ্গে আলাপ হবে। অনিচ্ছা সত্ত্বেও বললাম, চলুন। অন্ধকার সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে তাদের বেশ কষ্ট হচ্ছিল। বাড়ির ভেতরে জিনিসপত্র গোছগাছ ছিল না। তখনও বুলবুল বেঁচে ছিল। আমাকে দেখেই বলে ওঠে, এই যে কাজীদা, কোথায় ছিলে? বাবাকে কাজীদা বলার ছেলে বুঝি পৃথিবীতে একটাই জন্মেছিল। এতটুকু ছেলে, তার কথাবার্তা, হাব ভাব দেখলে কেউ আদর না করে পারবে না। আমি তাকে কোলে করে বুকের মধ্যে জড়িয়ে ধরলাম, চুমু দিলাম, বললাম, দুষ্টু, আবার আমায় কাজীদা বলছিস? আমার বাড়িতে যাদের আসা যাওয়া ছিল তারা সবাই আমায় কাজীদা ডাকত। তাই বুলবুলও মাঝে মাঝে আমায় কাজীদা ডাকত। রানু ও তার মাকে আমি আমার শয়নকক্ষের দিকে নিয়ে যাচ্ছিলাম, যেটি ছিল প্রমীলা ও আমার শোবার ঘর। এর মধ্যে আমার শাশুড়ি চেঁচিয়ে উঠলেন, খবরদার নুরু, ওই ঘরে তুমি যাবে না, দুলুর অসুখ। আমাকে তিনি গ্রাহ্য করলেন না, মেহমান কেউ নয়। তারা কে, তাদের সঙ্গে কি আমার সম্পর্ক, সেসব তিনি জানতেও চাইলেন না। আবার তিনি জানেন না এমনও নয়। রানু, সোম ও তার মা আমার বাসায় না আসলেও আমার ঢাকা জীবনের কাহিনী তার কাছে অজানা নয়। হয়তো কিছু না ভেবেই এমন একটা কাণ্ড করে বসলেন। আজও আমি সেই অপমান ভুলতে পারিনি। আমি অনেক ব্যথা সয়েছি। নিজের ঘরে নিজের ভালোবাসার মানুষদের সামনে অপমানের চেয়ে কি আরও বড় হতে পারে? অবশ্য আমিও জানি না দুলি সেদিন কি অবস্থায় ছিল। তখনও তো দুলি পঙ্গু হয়ে যায়নি। পঙ্গু হওয়ার পরে মাসিকের দিনগুলোতে আমার শাশুড়ি তার ঘরে প্রায় আমায় যেতে দিতেন না। তাদের ভালোবাসার সম্পর্কের মধ্যে আবেগের ঘাটতি না থাকলেও অধিকার কোনোদিন পুরোপুরি স্থাপন করা যায়নি। প্রকৃতপক্ষে বাড়িতে কোনো নারীর আগমন আমার শাশুড়ি স্বাভাবিকভাবে নিতে পারতেন না। এতে অবশ্য তাকে দোষ দেওয়া যায় না। অধিকাংশ পরিবারে এই সমস্যা আছে। আমায় যেহেতু গান লিখে, গান গাইয়ে, নাটক সিনেমা করে জীবন ধারণ করতে হতো, সেখানে নারী শিল্পীদের একেবারে উপেক্ষা করার সুযোগ ছিল না। যেদিনের কথা বলছিলাম, প্রমীলা ও আমার শাশুড়ি রেডিওর সামনে আমার অনুষ্ঠান শোনার জন্য অপেক্ষা করছিল। তারা হঠাৎ লক্ষ্য করল আমার কণ্ঠ কেমন যেন জড়িয়ে যাচ্ছে, জিভ আড়ষ্ট হয়ে আসছে। এটি সবচেয়ে আগে যিনি লক্ষ্য করলেন তিনি আর কেউ নন, রেডিওতে আমার সহকর্মী, বন্ধু এবং সঙ্গীতের ছাত্র নিতাই ঘটক। নিতাই তখন রেডিওতে উপস্থিত ছিল। আমার প্রতিবেশী শিল্পী বরদা প্রসাদ গুপ্ত আমার এই অসুস্থতার সাক্ষী হয়ে আছে। অনেকেই ডক্টর বরদা প্রসাদ গুপ্ত ও যোগী বরদা প্রসাদ মজুমদারকে গুলিয়ে ফেলে। এ সময় আমি রেডিওতে হারামণি নামে একটি অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলাম। গ্রামোফোন কোম্পানির ফরমাইশ রক্ষা, লুপ্তপ্রায় রাগের অনুসন্ধান, নানা রকম নাটক, গান রচনায় অংশগ্রহণ, শিশুদের নিয়ে অনুষ্ঠান, যখন যেটা সামনে এসেছে সব করতে হয়েছে। সবসময় যে ভালো লাগতো তা নয়। রেডিওতে অনেক কাজ কেবল পয়সার জন্য করতাম। এরপরে 1942 সালের 9 জুলাই বৃহস্পতিবার রাতে ছোটদের একটি অনুষ্ঠান করার কথা ছিল। প্রমীলা ও আমার শাশুড়ি আমার অসুস্থতার জন্য আগে থেকেই বেশ উদ্বিগ্ন। হঠাৎ তারা লক্ষ্য করলেন
আমার কথা বন্ধ হয়ে যাচ্ছে। অনেক চেষ্টা করেও আমি কোনো কথাই আর বলতে পারলাম না। ঘামে আমার কপাল মাথা ভিজে যাচ্ছিল। মুখ ফেটে রক্ত বেরিয়ে আসতে চাইল। বুকের ছাতি ফেটে যাবার জোগাড়। গলা দিয়ে কেবল গোঁ গোঁ শব্দ হচ্ছিল, কিন্তু কিছুতেই অর্থপূর্ণ শব্দ বের হলো না। অথচ তখনও আমার চেতনা বিলুপ্ত হয়নি। কথা বলার আকাঙ্ক্ষা মরে যায়নি। কি বলতে হবে তার সম্পূর্ণ জ্ঞান রয়েছে। এটা ঠিক অনেকটা রাতে দুঃস্বপ্নে দম বন্ধ হওয়ার মতো। রেডিওতে ঘোষণা করা হলো আমার শরীর খারাপ। জানানো হলো অন্য কোনো দিন এই অনুষ্ঠান পুনঃপ্রচার করা হবে। যদিও আর কখনো অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হয়নি। বাড়ি বসেই আমার স্ত্রী, শাশুড়ি ও বাচ্চারা জানতে পারল আমি অসুস্থ হয়ে পড়েছি। আমার কথা বন্ধ হয়ে গেছে। কিন্তু এতটা ভয়াবহ, এতটা করুণ সেদিন কেউই তা ভাবতে পারেনি। তারা ভেবেছিল এটা খুব সাময়িক অসুস্থতা। আমার তখন নিজের চলার মতো কোনো অবস্থা ছিল না। শারীরিক অক্ষমতার সঙ্গে একরাশ হতাশা এসেও আঁকড়ে ধরল। বাইরে ঝুম বৃষ্টি। আষাঢ় মাসের শেষ সপ্তাহের রাত। কলকাতার রাস্তায় জল জমে গেছে। রাত 10টার দিকে নৃপেন আমায় ট্যাক্সি করে বাড়িতে পৌঁছে দেয়। নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় তখন বেশ তরুণ। কিশোর কিশোরীদের অনুষ্ঠান করে রেডিওতে বেশ নাম করেছে। শিশু কিশোররা তাকে গল্প দাদু বলে ডাকত। ঠিক গত বছর এই বর্ষা মৌসুমে কবিগুরুর মহাপ্রয়াণ ঘটে। আমি সেদিন বেতারে উপস্থিত ছিলাম না। তবু বেতার কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল এই মহিরুহুর শেষ তর্পণ আমার কণ্ঠ ও বাণী দিয়েই সম্পন্ন করা হবে। এটি আমার জন্য ছিল যুগৎপৎ আনন্দ ও বেদনার। যে কবিকে আশৈশব আমার মনের দেউলে বসিয়ে অর্ঘ্য দিয়ে এসেছি, একলব্যের মতো তাকে গুরুর আসনে বসিয়ে সাহিত্যের স্বর শিক্ষা করেছি, তিনি অবশ্য এজন্য দ্রোণাচার্যের মতো যতটা নিষ্ঠুর হননি, আছেই বা কি আমার। আমি কি দিয়ে দেব গুরুদক্ষিণা? ডান হস্তের বৃদ্ধাঙ্গুলি আগেই হারিয়েছি। আমার কলমে শব্দের স্বর আগের মতো নিক্ষিপ্ত হয় না। অথচ আমার গুরু শেষ দিন পর্যন্ত ছিলেন দারুণ লক্ষ্যভেদী। এই ঘটনাটি আমি এখানে এই জন্য উল্লেখ করছি যে 22 শ্রাবণ অর্ঘ্যের মুহূর্তে আমার এই রোগের বহিঃপ্রকাশ শুরু হয়েছিল। আমি সংসার নির্বাহে এতটা কাতর ছিলাম, তদুপরি বিশ্বকবির মৃত্যুতে আমার আবেগের সেদিন বাঁধ ভেঙে গিয়েছিল। তার প্রবল স্রোতের ধাক্কা আমার সেই ভঙ্গুর দেহ সামলাতে পারেনি। একই সঙ্গে তার অর্ঘ্যের জন্য কাব্য রচনার চাপ, তদুপরি নিজ কণ্ঠে আবৃত্তি, সব স্মৃতি, সব ব্যথার প্রকাশ একসঙ্গে বের হয়ে আসতে যাচ্ছিল। কবিগুরুর সঙ্গে নিজেকে মেলানোর স্পর্ধা নিজে কখনো করিনি। তার প্রতি আমার শ্রদ্ধা জীবনে বহুবার প্রকাশ করেছি। যদিও আমাদের সম্পর্ক সবসময় একই মাত্রায় থাকেনি। ভুল বোঝাবুঝি হয়েছে, কখনো অভিমানে তার বিরুদ্ধে কলম ধরেছি, বিশেষ করে শ্রেণীগত পার্থক্য। কখনো মুসলমান সমাজের প্রতিনিধি হিসাবে তার ভালোবাসার ব্যাপারে সন্দিহান হয়েছি। আমি যখন কারাবন্দী, তিনি তখন আমায় বই উৎসর্গ করেছিলেন। সেই ঋণ আমি ভুলব না। 23 বছরের এক তরুণ কবিকে তার মতো বড় মানুষের অকুণ্ঠ সমর্থন, তার এই উপহার আমার কবি জীবনে বড় প্রয়োজন ছিল। সজনীকান্ত দাস, মোহিতলাল মজুমদার সহ শনিবারের চিঠি গোষ্ঠী যখন আমায় কবি বলতেই নারাজ, তার আগেই তিনি জাতির জীবনে বসন্তের সঙ্গে আমায় তুলনা করেছিলেন। শত্রুদের মুখ বন্ধ করার জন্য তার স্বীকৃতি কিছুটা কাজে এসেছিল। তবু আমাদের সম্পর্ক অবিমিশ্র ছিল না। আমার বিরুদ্ধে তাকে, তার বিরুদ্ধে আমাকে বোঝাবার লোকের অভাব ছিল না। আমায় বলা হতো তিনি কোনো এক সভায় উদীয়মান কবিদের ভাষা নিয়ে কটাক্ষ করেছেন। তার উদ্দেশ্য আমি। যেহেতু আরবি ফার্সির কথা এসেছে, যেহেতু খুন ব্যবহার নিয়ে এসেছে, আমিই তো ব্যবহার করেছি মহররম কবিতায় খুন কিয়া খুনিয়া। তাছাড়া আমি মুসলমান, ঐতিহ্যগতভাবে আরবি ফার্সির পরিভাষা আমার মজ্জায়। হাজার বছরের বাংলা ভাষায় নানা উত্তরাধিকারের সঙ্গে আরবি ফার্সি বাদ দেওয়ার উপায় নেই। এটি যদিও এমন কিছু নয়, তবু সেদিন আমার অঙ্গ হয়ে আঘাত লেগেছিল, চাত্তাভিমানে আঘাত লেগেছিল। ভেবেছিলাম তিনি যত বড় কবি হন, যত বড় মানুষ হন, তেল আর জলের মিশ খায় না। ক্রুদ্ধ অভিমানে লিখে ফেললাম, বড়র পিরিতি বালির বাঁধ। প্রমোদ চৌধুরী মধ্যস্থতায় এগিয়ে এলেন বাংলা সাহিত্যে খুনের মামলা লিখে। কবিগুরু নিজে আমার এই অভিমান মিটিয়ে দিলেন। বললেন তিনি উদীয়মান কবিদের কথা বলেছেন, উদিত কবিদের কথা বলেননি। যে কবিকে তিনি বই উৎসর্গ করেন তিনি তো আর উদীয়মান কবি নন। গুরু শিষ্যের এই লড়াইয়ে অনেকেই আমায় বাহবা দিয়েছেন। পরে ভেবেছি এটি আমার জন্য যোগ্য কাজ হয়নি। আমার ভাবা উচিত ছিল, যদ্যপি আমার গুরু সুরি বাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।
সেদিন আমি রবিহারা কবিতাটি পড়তে গিয়ে মাঝপথে থেমে গেলাম। কিছুটা পড়ার পর আমার কণ্ঠ রোধ হয়ে এলো, যেন তৎক্ষণাৎ রচিত কবিতার চরণের মতো। দুপুরের রবি পড়িয়াছে ঢলে, অস্তপথের কোলে, শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে। আমিও অস্তাচলের পথে শ্রাবণ মেঘের ধাক্কা সইতে পারলাম না। আমার কণ্ঠের সঙ্গে মস্তিষ্ক অবশ হয়ে গেল। সেই প্রথম টের পেলাম আমার বিদ্রোহীর বিদায় ঘণ্টা বেজে গেছে। আমি চাইলেই আর আমার পক্ষে আকাশ পাতাল ফুঁড়ে শির তোলা সম্ভব নয়। কবিগুরুর বিদায়ের সঙ্গে আমারও বিদায়ের বার্তা বেজে উঠেছিল। মনে হয়েছিল যে রবির আলোয় আমি জেগে উঠেছিলাম, সেই রবিহারা কিভাবে আমি পথ চলব। মনে হলো রবিহারা ধরণীতে আমার কাজের কোনো মানে থাকল না। রবীন্দ্রনাথ যখন বয়সের মধ্য গগনে, ঠিক তখন এই ধরায় আমার আগমন। যখন তার বয়স পশ্চিমে ঢলে পড়েছে, তিনি যখন 60-এর কোঠায়, তখন আমার সাহিত্যাকাশে উদয়। বিশ্বকবির শেষ 20 বছর ছিল আমার সাহিত্যের কাল। তার বিদায়ের দিনই বলা চলে আমার বাঁশি সঙ্গীত হারা হয়ে গেল। হয়তো আমার আগমনে পরন্ত সূর্যের উপরে মুহূর্তে ক্ষণিকের ছায়া পড়েছিল। হতে পারে সেটা বাংলা সাহিত্যাকাশের রাহুগ্রাস। সূর্যের কক্ষপথে কিছু সময়ের জন্য চন্দ্রের বাড়াবাড়ি রকম ছায়াপাত। সেই সূর্যগ্রহণ জাতির জীবনে প্রয়োজন ছিল। এই ভারতে বিশেষ করে বাঙালি হিন্দু ও বাঙালি মুসলমানের যে বিভেদ, সকল ক্ষেত্রে বৈষম্য, তারই যেন ছিটে ফোঁটা পরিশোধের বার্তা নিয়ে এসেছিল আমার চন্দ্রের ছায়ালোক। তাই আমার আগমনে সাহিত্যাঙ্গনে পাণ্ডব বর্জিত মুসলমানগণ কিছুটা স্বস্তি খুঁজে পেয়েছিল। আমার নিন্দুকেরাও অবাক হয়ে দেখেছিলেন সাময়িক হলেও রবির কিরণের উপরেও চন্দ্রের ছায়া পড়েছিল। আমি হিন্দুর নই, আমি মুসলমানের নই। কথাটি যেমন সত্য, তেমন ইংরেজ শাসন আমলের শোষণ ও বৈষম্যের শাসন নীতির দ্বারা জাতপাত ধর্মের পিছিয়ে পড়া নিম্নবর্গ মানুষের গর্ব করার মতো, তুলনা করার মতো কিছু অবশিষ্ট ছিল না। তাই যারা আমায় মুসলিম বঙ্গের রবি বলে অভিহিত করেছে তাদের দোষ দেখি না। আমার জাতি এতটাই পেছনে পড়ে গিয়েছিল, আমার অসুস্থ হওয়ার পরে তাদের কেউ কেউ এমন প্রচারণাও চালিয়েছিল এর পেছনে কবিগুরুর হাত আছে। আমায় বান্দরের কলিজায় ধুতরার বিষ মিশিয়ে খাওয়ানো হয়েছিল। তিনি নাতি বিয়ে দিয়েছিলেন। তাদের অনেকের পক্ষে এ বিচার করাও সম্ভব নয় যে তার মৃত্যুর পরে আমার অসুস্থতার সূত্রপাত। তাদের কাছে আমি এতটাই গর্বের, এতটাই মূল্যবান যে তাদের কেউ এমন প্রচারও করেছে আমার রচনা থেকে কবিগুরুর নোবেল এসেছে। এসবের সত্যাসত্য বিচার বিবেচনা, যুক্তিযুক্ততার প্রয়োজন তাদের কাছে পড়ে না। আমাকে নিয়ে তাদের যে কোনো দাবি মিথের কাহিনীকেও হার মানায়। ইংরেজের শিক্ষানীতি এদেশের অধিকাংশ মুসলমান কৃষকের নিরক্ষর ও অদৃষ্টবাদীতে পরিণত হয়েছিল। হয়তো অনেকে বলবেন, এই ধরনের তুচ্ছ ঘটনা আমার বর্ণনায় কিভাবে সন্নিবেশিত হচ্ছে। না, কোনো ঘটনাই তুচ্ছ নয়। এ ধরনের অনেক তুচ্ছ কি এখনও আমাদের নিয়ন্ত্রণ করছে না? সবকিছুর পেছনেই থাকে উদ্দেশ্য। এগুলোকে কেবল মূর্খতা বলে উড়িয়ে দেওয়া যাবে না। 13-14 বছরের পিতৃহীন দরিদ্র কিশোর যখন খাদ্য আশ্রয়ের অভাবে নিজ জন্মস্থান ছেড়ে দূর দেশে পরের বাড়িতে আশ্রয় খুঁজে বেড়াচ্ছে, তখন এদেশের মুসলমান আধমরা কৃষকরা নোবেলের স্বপ্ন দেখছে। এর জন্য নিশ্চয়ই তাদের দায়ী করা যায় না। তাদের জন্যও তো নায়কের দরকার। কে তাদের এই দুর্গতি থেকে উদ্ধার করবে? মুসলমানরা যতই আমায় কাফের বলুক, মুসলমান ছাড়া কেই বা তাদের জাতীয় যুক্তিতে এগিয়ে এসেছে। এটা ধর্মের নয়, বেঁচে থাকার লড়াই, নৃগোষ্ঠীর চেতনা। অবশ্য সেই চেতনা আজ আর প্রয়োজন নেই। তারাও আজ সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে লঘিষ্ঠদের জীবন অতিষ্ঠ করে তোলে। ওই রাতে আর আমি খেতে পারলাম না, ঘুমও এলো না। প্রমীলা পা নিয়ে তেমন নাড়াচাড়া করতে না পারলেও আমার পাশে সারা রাত জেগেই রইল, মাথায় হাত বোলালো। আমার শাশুড়িও সারা রাত খোঁজ খবর নিল, তবু ঘুম হলো না। খুব ভোরে উঠে পড়লাম। আসলে ঘুম হওয়ার কথা নয়, আমার রোগ তো মস্তিষ্কে, রোগ ভয় ও সন্ত্রাসের। ইংরেজের যে পুলিশ আমায় ঠিকমতো ঘুমাতে দেয়নি, যারা আমায় ঘুমের মধ্যে এখনো তাড়া করে ফেরে, যে বখাটেরা আমায় শারীরিকভাবে নাজেহাল করেছে, ঢাকার রাস্তায় রাতের আঁধারে যারা আমায় মাথায় আঘাত করেছে, তারাও কি আমার এই রোগের জন্য দায়ী নয়? একথা নিশ্চিত করে বলতে পারি, আমার এই দুর্দশার শুরু বুলবুলের মৃত্যুর মধ্য দিয়ে। শেষ হয়েছিল প্রমীলার স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণের মধ্যে। এসবে ঘৃতাহুতি ঢেলেছিল আমার অস্থির মন আর বন্ধুদের প্রকৃতির রহস্যের প্রতি দুর্মর আকর্ষণ। অবশ্য আমার পরিবারের ধারণা
আমি যখন জেলখানায় ৪১ দিনের অনশনে, তখন ব্রিটিশ পুলিশ আমায় আর্সেনিকের মতো কোনো মরণঘাতী স্বাদ গন্ধহীন বিষ প্রয়োগ করেছে। কথা বলার জন্য অতি প্রয়োজনীয় আলজিওভার ক্ষতি করেছে। এসব ধারণার বাইরেও আর্থিক কষ্ট, পাওনাদারেরা আমাকে পদে পদে উৎকণ্ঠিত করেছে। একদিন কিছুই ছিল না, একদিন সব এলো, আবার সব হারিয়ে নিঃস্ব হয়ে গেলাম। আমার মনের মধ্যে এই ভয় মাথাচাড়া দিয়ে উঠেছিল। আমিও একদিন মধুসূদনের মতো অন্যের গলগ্রহ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ব। রাজনারায়ণের পুত্র যেমন পরধর্ম গ্রহণ করে একদা নিঃস্ব হয়ে গিয়েছিলেন, ফিরে পেয়েছিলেন পিতৃসম্পদ, দুহাতে কামিয়েছিলেন অর্থ এবং খ্যাতি, কিছুই রক্ষা করতে পারেননি। আমার মতো প্রথম স্ত্রীর হদিস চিরতরে হারিয়ে ফেলেছিলেন। বাকি স্ত্রী ও সন্তানদের অর্থ কষ্টে জীবনীপাত করতে হয়েছিল। এসবই নিয়তি, হতে পারে দৈব নিয়ন্ত্রিত, হতে পারে নিজেরই কর্মের ফল। আমার ভাগ্যে যা আছে তা তো হবেই। আমি জ্যোতিষ শাস্ত্রেও কিছুটা জ্ঞান অর্জন করেছিলাম। এমন সব ভবিষ্যৎবাণী ফলে গিয়েছিল যা ভাবলে শিউরে উঠতে হয়। নলিনীর নিজের মেয়ের ক্ষেত্রে আমি যে আশঙ্কা প্রকাশ করেছিলাম, পরিণামে তাই হয়েছিল। বিয়ে শাদী না করে সন্ন্যাস গ্রহণ করেছিল। তবু নিজের হাতের রেখা দেখে কোনো জ্যোতিষী নিশ্চিত হতে পারে না, আমিও পারিনি। ঋণের কিস্তি দিতে না পারায় কোম্পানি আমার শখের গাড়িটিও কেড়ে নিয়ে গেছে। কি অপমান! গাড়ি তো কেবল আমার আনন্দ বিলাসের বাহন নয়, এ যে আমার মৃতপুত্রের স্মৃতি। যদিও আমার বিবেচনাহীনতা, বৈষয়িক বুদ্ধির অভাব আমায় এ ধরনের অক্ষমতার মধ্যে নিয়ে এসেছে, তবু এটা তো ঠিক, এই সব অক্ষমতা মানব জীবনের অপরিমিত সম্ভাবনাকে আমি কাজে লাগাতে চেয়েছি, মানুষের সুপ্ত শক্তিকে উদ্বোধন করতে চেয়েছি। আমি পুরোপুরি অসুস্থ হবার মাত্র বছর চারেক আগে প্রমীলা এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়। তার পায়ের পাতা থেকে ঝিনঝিন করে রোগটি শরীরের উপরের দিকে উঠে আসতে থাকে। পায়ের নিচের অংশ থেকে অনুভূতিসমূহ অবশ করে উপরের দিকে উঠতে থাকে। বিবাহিত জীবনে আমাদের দুঃখ কষ্টগুলো প্রায় একই রকম। মা হয়ে তাকেও সইতে হয়েছে পরপর প্রথম ও দ্বিতীয় পুত্রের মৃত্যুর যন্ত্রণা, বাসস্থান ও খাদ্যের অভাব, পুলিশ ও পাওনাদারের চাপ। মাত্র ৩০ বছর বয়সের মধ্যে স্ত্রীর এই ভয়াবহ অসুস্থতাও আমাকে মানসিকভাবে পঙ্গু করে দিয়েছিল। ডাক্তার বিধানচন্দ্র রায় তার রোগের শুরুতে দেখতে এসে আমাদের বলেছিলেন, এই রোগীর আর বাঁচার সম্ভাবনা নেই। কয়েকদিনের মধ্যে রোগটি তার পা ছাড়িয়ে সমস্ত শরীর নিথর করে উপরের দিকে উঠে আসবে। রোগটি হার্ট পর্যন্ত পৌঁছালেই রোগীর মৃত্যু। রোগের নাম বলেছিল মাইলাইটিস। অথচ ডাক্তারি বিদ্যাকে মিথ্যা প্রতিপন্ন করে প্রমীলা আরও অনেক বছর বেঁচে থাকল। তার পায়ের নিচের দিকের কিছু অংশ বল হারিয়ে সুস্থ সবলভাবে বেঁচে রইল। রোগটি হাঁটুর উপর অব্দি উঠতে সক্ষম হল না। আর এর ফলে আমার ডাক্তারি বিদ্যার প্রতি বিশ্বাসে চির ধরল। এত বড় ডাক্তার, ভারত জুড়ে নাম। পরবর্তীকালে মুখ্যমন্ত্রী হয়েও তিনি নিয়মিত রোগী দেখার কাজ করেছেন। তার ডাক্তারি জাদুর রয়েছে অনেক অনেক গল্প। প্রমীলার রোগ বেশি দূর উঠতে না পারায় বিধান রায় নিজেও অবাক হয়েছিলেন। ডাক্তারি বিদ্যায় তার কাছে এর ব্যাখ্যা ছিল না। প্রমীলার এই দৈব আমি ছাড়া আর কেউ জানে না। আমার রোগের শুরুর দিকে ডাক্তাররা সন্দেহ করেছিল প্রমীলা থেকে আমার মধ্যে রোগটি সংক্রমিত হয়ে থাকতে পারে। তার পা থেকে শুরু হলেও আমার মাথা থেকে শুরু হয়েছে। প্রমীলা পায়ের বলহীনতার কারণে শয্যাশয়ী থাকলেও বহুদিন শরীর মনে অনেক সুস্থ ছিল। বরং অসুস্থতার দিনগুলোতে সে আরও সুন্দর হয়ে উঠেছিল, অনেকটা মৎস্যকন্যার মতো। নিচের অংশ ছেঁচড়ে চললেও উপরের অংশ ছিল হৃদয় ভরা। ওর অসুস্থতা সত্ত্বেও আমাদের দাম্পত্য জীবনে সংকট তৈরি হয়নি। দিলীপ ও নলিনী আমার অভিন্ন আত্মার বন্ধু হলেও তাদের বৈরাগ্যের দীক্ষাও আমার জন্য সাময়িক বিভ্রম তৈরি করেছিল। বিশেষ করে লালগোলার মহেশ নারায়ণ স্কুলের এক হেডমাস্টার যোগী বরদাচরণ মজুমদার আমায় হ্যালুসিনেশনের জগতে নিয়ে গিয়েছিল। তার সংস্পর্শে কিছু সময়ের জন্য লুপ্ত হয়েছিল আমার বাহ্য হিতাহিত জ্ঞান। আমি আমার মৃত পুত্রের সঙ্গে সাক্ষাতের জন্য অস্থির হয়ে পড়েছিলাম। যোগী বরদাচরণ আমায় সশরীরে বুলবুলের দর্শন করিয়েছিল। বরদাচরণ মজুমদারের নাম পারিতবরণ মজুমদারও এসেছে। তার ভক্তরা তাকে স্বয়ং ভগবান শিবের দেহরূপে আবির্ভাব হিসেবে দেখতেন। দিলীপের মতো নলিনীর মতো আমিও তার পায়ের কাছে বসে দীক্ষা নিয়েছি। আমার পায়ের নিচ থেকে যখন সকল আশ্রয় সরে যাচ্ছিল, তখন খড়কুটো ধরে বেঁচে থাকতে চেয়েছি। এসবের পূর্ণ বিবরণ পরে কোনো রচনায় দেওয়া যাবে, তবে এ পর্যায়ে একটা ঘটনা বলে আপাতত রাখছি। আমার এই অসুস্থতার সূত্রপাত অনেক দিনের হলেও প্রথমে কিন্তু নলিনী টের পেয়েছিল।
কবিগুরুর প্রয়াণ দিবসের পর থেকে আজকের এই দিনে স্থায়ীভাবে প্রায় বাকরুদ্ধ হওয়ার মাঝখানে আমার খুব একটা রেডিওতে যাওয়া হয়নি। গ্রামোফোন কোম্পানির রিহার্সেল তখন আমি বাড়িতেই করতাম। এর মধ্যে নলিনী এলো। সে ঢুকতেই আমি বললাম, এসো এসো নলিনীদা, তোমায় একটা কথা বলার আছে। কথাটা বেশ গোপন। নলিনী বলল, বেশ বলো কাজীদা, তোমার লোকজন তো সব বিদায় হয়েছে। আমি বললাম, তুমি যোগ সাধনে কত দূর এগিয়েছ, কোন স্তরে পৌঁছেছ? নলিনী বলল, না ভাই, এখনো আমি কোনো স্তরে পৌঁছাতে পারিনি। আমি বললাম, কেন, গুরু বর্ধাচরণ তোমায় এসব শেখায়নি? আমি তো সচ্চিদানন্দ স্তরে পৌঁছে গেছি। নলিনী বলল, তাই নাকি? সেটা আবার কি? বললাম, বসো, তোমায় শিখিয়ে দিচ্ছি। তুমি আমার কপালের দিকে তাকিয়ে থাকো, আমি তোমায় সচ্চিদানন্দ স্তরে প্রতিষ্ঠা করে দিচ্ছি। এই বলে আমি কয়েক মিনিট চোখ বন্ধ করে ধ্যানস্থভাবে বসে রইলাম। বললাম, যাও, তোমাকে আমি সচ্চিদানন্দ স্তরে প্রতিষ্ঠা করে দিলাম। তখনই নলিনী বুঝতে পেরেছিল আমার মধ্যে কোনো একটা গণ্ডগোল তৈরি হয়েছে। সেদিনই সে রেডিওতে গিয়ে প্রথমে শিল্পী সুরেশ চক্রবর্তীকে আমার এই অস্বাভাবিক আচরণের কথা বলেছিল। সুরেশ চক্রবর্তী আমার গান গেয়ে বেশ নাম করেছিল। ওর গাওয়া কত যুগ পায় না তোমারও দেখা, থাকিতে পারি না আর একা একা, এই গানটি আর শুনতে পাওয়া যায় না। এরপর থেকে আমার মস্তিষ্ক বিকৃতির কথা মোটামুটিভাবে পরিচিতি মহলে চাউর হয়ে গেল। সজনীকান্ত নিশ্চিত হওয়ার জন্য কুশল জানতে পত্র লিখলেন। আমি 2 লাইন কবিতা লিখে দিলাম। ভালোই আমি ছিলাম এবং ভালোই আমি আছি, হৃদয় পদ্মে মধু পেল মনের মৌমাছি। আমার এই উত্তর পেয়ে সজনীকান্ত সবাইকে বলে বেড়ালো আমার অসুস্থতার খবর একটি গুজব। কারো মস্তিষ্ক বিকৃত হলে এমন ছন্দবদ্ধ কবিতায় জবাব দিতে পারে না। এই ঘটনা 2 দিন পর দুপুরবেলা আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। কেউ আমায় খুঁজে পাচ্ছিল না, সবাই চিন্তিত। অবশেষে কলকাতার বাইরে পানহাটি থানার কর্মকর্তা আমায় উদ্ধার করে শ্যামপুর থানায় জানিয়ে দেয়। সে ঘটনাটিও আমার বেশ ভালোভাবে মনে আছে। তখন যে কেবল আমার জীবনে ভয়ঙ্কর দুঃসময় নেমে এসেছিল এমন নয়। ভারত যেমন স্বাধীনতা আন্দোলনে এমনকি নিজের দেশ বিভাজনে বিক্ষুব্ধ হয়ে উঠেছিল, তেমনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর থাবায় ভারতসহ পৃথিবীর মানুষ দিশাহারা হয়ে পড়েছিল। বারাকপুরের ট্রাঙ্ক রোডের উপর দিয়ে চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমর সম্ভার। ট্রাঙ্ক, লরি, বড় বড় জলপাই রঙের গাড়ি বোঝায় দেশি ও সাদা চামড়ার সৈন্যবাহিনী। এসব উপেক্ষা করে প্রবল ভিড়, উত্তেজনা ও ভয়ের মধ্যে আমি নিঃশঙ্ক চিত্তে হেঁটে চলেছি। চিনতে পেরে একজন পথচারী আমায় জিজ্ঞেস করলেন, কাজী সাহেব কোথায় চলেছেন? আমি বললাম, পণ্ডিচেরি যাচ্ছি। এখানেই গন্ডগোল পাকিয়ে গেল। কলকাতা থেকে পণ্ডিচেরির দূরত্ব প্রায় 1200 মাইল। আমি পায়ে হেঁটে পণ্ডিচেরি যাচ্ছি, একথা তার কাছে বিশ্বাস হয়নি। তাই থানাতে অবহিত করেছে। কারণ এটিই ছিল সত্য। ততদিনে আমার মস্তিষ্ক থেকে পরাধীন ব্রিটিশ রাজের অবসান হয়েছে। আমি মনের সদিচ্ছানন্দ পর্যায়ে পৌঁছে গেছি। জাতপাত ধর্মাধর্ম 2 অবাস্তব ভারতের ভাগাভাগি রাষ্ট্রের অবসান হয়েছে। এক আধ্যাত্মিক আনন্দ জগৎ আমার মস্তিষ্কে ভর করেছে, যার সন্ধানে বন্ধু দিলীপ আগেই ঘর ছেড়েছে। নলিনী অধিকাংশ সময় সেখানে কাটাচ্ছে। জানি না কি আছে সে দেশে, যেখানে ব্রিটিশের খাতায় সন্ত্রাসী অরবিন্দ ঘোষ পরমানন্দে ঋষি অরবিন্দ রূপে দিন কাটাচ্ছে। অথচ আমিও তো একদিন তার সশস্ত্র আন্দোলনে দীক্ষিত হয়েছিলাম। আনন্দময়ীর আগমন কবিতায় অরবিন্দকে উদ্দেশ্য করে লিখেছিলাম, মহেশ্বরাজ সিন্ধু তীরে যোগাসনে মগ্ন ধ্যানে, অরবিন্দ চিত্ত তাহার ফুটবে কখন কে সে জানে। তার কনিষ্ঠ ভ্রাতা বারীন্দ্র ঘোষকে আমার শ্রেষ্ঠ সম্পদ অগ্নিবীণা উৎসর্গ করেছিলাম। অথচ আজ তারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া সৈন্য। বয়সের ভারে নজ্জু অপরিবর্তনীয় জগতের দুঃখ কষ্টের চেতনা থেকে মুক্ত হয়ে এক রহস্যময় রোমান্টিক ভাবের জগতে আশ্রয় খুঁজছে। আমিও আজ বাহ্য চেতনাহীন লোকাতীত জগতের বাসিন্দা। নিজের কবিতা ভুলে তখন অরবিন্দের কবিতা আওড়াচ্ছি। চির মুক্তিদাতা দৈবী ঐশ্বর্য এ জীবনে, আসুরি সম্পদে জীবে বাঁধে বিশ্বময়। জন্ম অধিকার যার অভিজাত সম্পদে ভুবনে, সে তোমার হে মহৎ কোথা দুঃখ ভয়।